আপনার লিগামেন্টটা ছিঁড়ে যদি জয়েন্টের মধ্যে কোথাও গিয়ে আটকে যায়, তখন রোগীরা বলে যে স্যার আমার হাঁটুটা একবার ভাঁজ করলে পরে আর এটা সোজা করতে পারি না, অথবা সোজা করলে আর এটা ভাঁজ করতে পারি না। আমরা এখন এইভাবে আমরা নাড়া দিব, হাঁটুটা মুছড়ে যাবে না। সবসময় সার্জারি লাগে না, এরকম ফুটা করে ক্যামেরা দিয়ে দেখে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করে কোনো ধরনের কাটা ছিঁড়া না করে শুধু এই ছিদ্র দিয়ে লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করে দিই। মনিটরে দেখেন আপনার এই লিগামেন্টে ইনজুরি আছে, রোগী তখন যখন সরাসরি দেখতে পায় এবং আমিও যখন সরাসরি দেখতে পাই, তখন পেশেন্ট এবং ডক্টর এবং মনিটর যে একটা এখানে একটা কনফিডেন্স ডেভেলপ করে এবং ডিসিশন মেকিংটা খুব বেশি ইউজ হয়। একদিনে সার্জারি করে পরের দিনই হচ্ছে বাসায় চলে যেতে, হসপিটাল স্টেটা অনেক কম হয়, রোগীর খরচটা অনেকটা কমে যায়। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো লিগামেন্ট ইনজুরি এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি, অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, চিফ কোঅর্ডিনেটর ও কনসালটেন্ট হিসেবে স্যার আছেন মাই কেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত ডক্টর বুশরা, ভালো আছেন? জি স্যার। স্যার, আজকে আমরা কথা বলবো লিগামেন্ট ইনজুরি এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। স্যার, মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই আপনার কাছ থেকে শুনে নিব লিগামেন্ট ইনজুরি এই বিষয়টি সম্পর্কে। লিগামেন্ট ইনজুরি যদিও লিগামেন্ট একটি ইংলিশ শব্দ, কিন্তু আমাদের দেশের রোগীরা কিন্তু আসলে এই টার্মটার সাথে পরিচিত এবং এমনকি গ্রামের রোগীরাও জানে লিগামেন্ট। বাট যখন প্রশ্ন হবে হাঁটুর লিগামেন্ট, আমরা কথা বলছিলাম সম্ভবত হাঁটুর লিগামেন্ট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আজকে, তাই তো? জি স্যার। হাঁটুর লিগামেন্ট কিন্তু আসলে একটি না, এখানে অনেকগুলি লিগামেন্ট নিয়ে কিন্তু হাঁটু গঠিত। প্রথমে জানতে হবে যে লিগামেন্ট কি। সাধারণ রোগীদের জন্য আমরা যদি মডেলটার দিকে তাকাই, লিগামেন্ট হচ্ছে ওই ধরনের টিস্যু বা স্ট্রাকচার যেটা একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে সংযুক্ত করে। তাহলে আমরা যদি মডেলটার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁটুর জয়েন্টের জন্য এখানে তিনটা হাড় কিন্তু আছে। এখানে উপরে একটা হাড় যেটাকে আমরা ফিমার বলি, নিচে আরেকটা হাড় যেটাকে আমরা টিবিয়া বলছি, এখানে আরেকটা হাড় আছে যেটাকে আমরা বাটি বাংলায় বলে থাকে বিভিন্ন রোগীরা, বা মালাই চাকি বাংলা শুদ্ধ শব্দ, এটাকে আমরা প্যাটেলা বলি, অনেকে প্যাটেলাও জানে। এই তিনটা হাড় নিয়ে যে জয়েন্ট, সো এই দেখেন এই হাড় থেকে এই হাড়ে যে স্ট্রাকচারটা গেছে এটা হচ্ছে লিগামেন্ট। তার মানে হাড়ের সাথে হাড়ের সংযুক্ত করছে, তাই এটা একটা লিগামেন্ট। ঠিক একইভাবে দেখেন এইখানেও একটা লিগামেন্ট আছে, এটাকে আমরা ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট বলি, এটাকে মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট বলি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লিগামেন্ট আছে ভিতরে, এই যে লিগামেন্টটা, এই ভিতরের যে লিগামেন্টটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। পিছনে আরেকটা আছে পিসিএল, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে দুইটা কুশন আছে, এগুলো লিগামেন্টের অংশ, এগুলিকে আমরা মিনিসকাস বলি। মোটা থেকে 4টা লিগামেন্টই হাঁটুতে আছে যেগুলি গুরুত্বপূর্ণ, এবং যেগুলির কোনো একটা লিগামেন্ট যদি ইনজুরি হয় তাহলেই রোগীর লক্ষণ বা রোগীর সমস্যা দেখা দেয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে জিনিসটা বুঝিয়ে বলেছেন। তো স্যার, আপনি যেটি বলছিলেন যে লক্ষণ দেখা দেয়, স্যার আপনার থেকে শুনে নিব কী ধরনের লক্ষণগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন। ফাইন, খুবই গুরুত্বপূর্ণ এটা রোগীদের জন্য। লক্ষণ আসলে নির্ভর করে আপনার কোন লিগামেন্টটি ইনজুরি হয়েছে তার উপরে। সাধারণত আমরা জানি যে সবচেয়ে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট লিগামেন্ট হচ্ছে আপনার এই এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এটা তো আমাদের যে হাড়, আমি যেভাবে আমাদের রোগীদেরকে বুঝাই সেটাই আমাদের দর্শকদের জন্য বলা, যে এই যে আল্লাহ আমাদেরকে যে হাঁটুর জয়েন্টটা দিয়েছেন, এটা কিন্তু আসলে এটা স্টেবিলিটির জন্য এই লিগামেন্টটা খুব দরকার। আমরা যদি দেখি যে আমরা যদি টান দেই হাঁটুটাকে বা ডানে বামে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই যে হাঁটুটা যে স্লিপ করে চলে যাচ্ছে না, এটার যে স্টেবিলিটিটা সেটা কিন্তু এনশিওর করতেছে হচ্ছে এই অনেকগুলি লিগামেন্ট, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো এটা ছিঁড়ে পড়ে গেলে যখনই আপনি হাঁটবেন বা দৌড়াবেন, তখন হাঁটুর স্টেবিলিটি লুজ হয়ে যাওয়ার কারণে হাঁটুটা মুচড়ে যাবে। যখন এইভাবে আমরা নাড়া দিব, হাঁটুটা মুচড়ে যাবে। সো হাঁটুর এটাকে আমরা বলি ইনস্টেবিলিটি, বা আমরা রোগীরা এভাবে বলে যে স্যার হাঁটুটা যেমন মুচড়ে যাচ্ছে বা খুলে যাচ্ছে, আমি ইনসিকিউর ফিল করি। এটা 1 নম্বর লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে যে পেইন, যে কোনো লিগামেন্ট ইনজুরি হলে পেইন তো কমন লক্ষণ, এটা থাকবেই। এছাড়াও আরেকটা লক্ষণ হচ্ছে ফুলে যাওয়া। যে কোনো ইনজুরি হলে আমাদের জয়েন্টগুলি ফুলে যায়, তাহলে ফুলে যাওয়া যেটাকে আমরা সোয়েলিং বলি, পেইন এবং ইনস্টেবিলিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে ইনস্টেবিলিটি, বা আমরা ফিলিং অফ ইনসিকিউরিটি বলে থাকি আর কি। এই 3টা লক্ষণই মূলত লিগামেন্ট ইনজুরির পেশেন্টরা
দিয়ে থাকে। আরেকটা সিমটম আছে, সেটা হচ্ছে লকিং, মানে আপনার লিগামেন্টটা ছিঁড়ে যদি জয়েন্টের মধ্যে কোথাও গিয়ে আটকে যায়, তখন রোগীরা বলে যে স্যার আমার হাঁটুটা একবার ভাঁজ করলে পরে আর এটা সোজা করতে পারি না, অথবা সোজা করলে আর এটা ভাঁজ করতে পারি না, আমরা এটাকে লকিং বলি। এই 4টা সিমটম মূলত, আরও অনেক সিমটম আছে, 4টা সিমটম মূলত আমাদের এই লিগামেন্ট ইনজুরির জন্য রোগীরা আমাদের কাছে বলে থাকে। আচ্ছা স্যার, এই সিমটম দেখে কি আপনারা ডায়াগনোসিস করেন, নাকি এর সাথে কিছু ইনভেস্টিগেশন দেখে আপনারা ডায়াগনোসিস করছেন? না, আমাদের কাছে রোগীরা অনেক সময় জানতে চায় আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে কিনা। পরীক্ষা নিরীক্ষা অবশ্যই সাথে প্রয়োজন, সিমটমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সিমটমের সাথে পরীক্ষা নিরীক্ষার ফাইন্ডিংসগুলা আমরা মিলিয়ে তারপর ডিসিশন নিই। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রধান দুইটা পরীক্ষা আমরা এখানে করি ট্র্যাডিশনালি, একটা হচ্ছে এক্স-রে, একটা হচ্ছে এমআরআই। তবে আমি যখন আমার সেন্টারে যখন রোগীরা আসে, তখন আমি এক্স-রে এমআরআইয়ের পাশাপাশি আমি একটা গুরুত্বপূর্ণ টুলস ইউজ করি, ডায়াগনস্টিক্স টুলস, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। আমরা এটাকে বলি মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম বা এমএসকে আলট্রাসোনোগ্রাম। ওই এমএসকে আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা হচ্ছে সরাসরি ক্লিনিশিয়ানরাই আমরা আলট্রাসোনোগ্রামের প্রুফ দিয়ে এখানে রেখে রোগীর সামনেই রেখেই আমরা হাঁটুর প্রত্যেকটা লিগামেন্টকে অ্যাসেস করি, দেখি, এবং কোনো লিগামেন্ট যদি ইনজুরি পাওয়া যায় তখন রোগীকে আমরা দেখাই, মনিটরে দেখেন আপনার এই লিগামেন্টে ইনজুরি আছে। রোগী তখন যখন সরাসরি দেখতে পায় এবং আমিও যখন সরাসরি দেখতে পাই, তখন পেশেন্ট এবং ডক্টর এবং মনিটর যে এখানে একটা কনফিডেন্স ডেভেলপ করে এবং ডিসিশন মেকিংটা খুব বেশি ইউজ হয়। আপনি জানেন যে আমাদের একটা মেডিকেল সায়েন্সে একটা উক্তি আছে, মার্ক স্পেন্সার নামে একজন সার্জন বলেছিলেন যে গুড সার্জারি ইজ 75% ডিসিশন মেকিং অ্যান্ড 25% ম্যানিপুলেটিভ স্কিল। তার মানে আমরা সার্জারি শুধু করলেই হবে না, সার্জারির আগের ডিসিশনটাই আসলে গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা এমআরআই করে থাকি, এমআরআইটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নি জয়েন্টের এসিএল বোঝার জন্য এমআরআই দেখেও আমরা সিদ্ধান্ত নেই। আচ্ছা স্যার, রোগীরা যখন আপনাদের কাছে আসেন তখন স্যার মানে সবসময় কি সার্জারির দরকার হয়, নাকি মানে ট্রিটমেন্ট দিয়েও ভালো করা যায়? না, সবসময় সার্জারি লাগে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের লিগামেন্ট ইনজুরিগুলি আমরা কনজারভেটিভ চিকিৎসা করি, সার্জারির প্রয়োজন হয় না। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি লাগে। তো সার্জারি আমরা বিশেষ করে লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে শুধু 2টা সিমটমকে গুরুত্ব দিব। একটা হচ্ছে যদি রোগী বলে যে আমার স্যার হাঁটতে গেলে দৌড়াতে গেলে হাঁটুটা ছুটে যাচ্ছে, মানে ইনস্টেবিলিটির হিস্ট্রি থাকলে, এবং সেটা যদি মাল্টিপল ইনস্টেবিলিটির হিস্ট্রি থাকে, আর একটা হচ্ছে লকিংয়ের যদি হিস্ট্রি থাকে, রোগী যদি বলে স্যার আমার হাঁটুটা লক হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে সার্জারিটা রিকমেন্ড করি। শুধু পেইন এবং সুয়েলিংয়ের জন্য আমরা নি লিগামেন্ট ইনজুরির জন্য প্রথমে সার্জারির দিকে যাই না, আমরা কনজারভেটিভ চিকিৎসা করি। আপনি কি ধরনের সার্জারি করছেন? সার্জারি, লিগামেন্ট ইনজুরি সার্জারি আমাদের দেশে আগে ওপেন করে করা হতো, মানে হচ্ছে আমরা যদি এসিএল লিগামেন্টটা ইনজুরি হয় তখন এটা কেটে নি জয়েন্টটা ওপেন করা হতো। তো ওপেন করলে পরে অনেক বেশি স্কার তৈরি হয়, তারপর অনেক পেইন হয়, রিকভারি অনেক ডিলে হয়, স্টিফনেস হয়। তো এই ক্ষেত্রে ছোটো ফুটা করে আর্থোস্কোপিক সার্জারি বলে আমরা, ফুটা করে হাঁটুর জয়েন্টের দিকে 2টা ফুটা করে ক্যামেরা ঢুকিয়ে আমরা সরাসরি, যেভাবে আপনি ল্যাপারোস্কোপিক সার্জারি রোগীরা জানে যে গল ব্লাডারের ক্ষেত্রে, ওইরকম ফুটা করে ক্যামেরা দিয়ে দেখে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করে কোনো ধরনের কাটা ছিঁড়া না করে শুধু এই ছিদ্র দিয়ে লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করে দিই। তো এটা আসলে সার্জারির বলা যাবে না, এটা ডেকেজ সার্জারি। রোগী একদিনে সার্জারি করে পরের দিনই হচ্ছে বাসায় চলে যেতে পারে। হসপিটাল স্টেটা অনেক কম হয়, রোগীর খরচটা অনেকটা কমে যায়। তো এই ধরনের সার্জারি করতে গিয়ে কি কখনো জটিলতার সম্মুখীন হয়েছেন? যে কোনো সার্জারিতেই জটিলতা রয়েছে, যে কোনো সার্জারির কমপ্লিকেশন আছে। তো জটিলতা নিরসনের উপায় আছে, প্রিভেন্টিভ কিছু মেজার আছে, আর জটিলতা হলে সেগুলির কমপ্লিকেশন ফেস করার জন্য সার্জনদের দক্ষতা থাকতে হবে। তো প্রত্যেকটা সার্জারি সারা পৃথিবীতে এস্টাবলিশ কমপ্লিকেশনগুলো যেগুলি আছে, আমাদের দেশে যেরকম অন্য দেশেও সেম। তো তার মধ্যে একটা জটিলতা ইনফেকশন। তো যে কোনো সার্জারিতে ইনফেকশন হতে পারে, এবং হাঁটুর জয়েন্টের আরেকটা জটিলতা হচ্ছে স্টিফনেস। তো এই স্টিফনেস দূর করার জন্য পরবর্তীতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনটা খুব বেশি প্রয়োজন। বিশেষ করে আমাদের দেশের রোগীরা মনে করে যে আমি হাঁটুর লিগামেন্ট নিয়ে ইনজুরি করে স্যারের কাছে গেলাম, সার্জনের কাছে, সার্জন একটা সার্জারি করলো, এরপরে আমার আর কোনো দায়িত্ব কর্তব্য নয়, আমার পরের দিন থেকে আমার এটা ভালো হয়ে যাবে। ব্যাপারটা নট লাইক দ্যাট। আপনাকে অবশ্যই চিকিৎসায় অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে। আপনার সার্জারির পরের আউটকাম, প্রথমে যেমন বলছে গুড সার্জারি 75% ডিসিশন মেকিং অ্যান্ড 25% ম্যানিপুলেটিভ স্কিল, ঠিক তেমনি বেস্ট আউটকামের জন্য 75% হচ্ছে রোগীকে অ্যাক্টিভ
ইনভলভমেন্ট হইতে হবে ট্রিটমেন্টে, এবং 25% হচ্ছে সার্জারিনের রোল। বিকজ আপনাকে প্রপার এক্সারসাইজ করা লাগবে, প্রপার রিহ্যাব প্ল্যান করা লাগবে, ফিজিওথেরাপিস্টের কাছে সুপারভাইজড ফিজিওথেরাপি নেওয়া লাগবে, এবং বাইরের দেশে এটা 3-4 মাস পর্যন্ত লাগে। সো সার্জারির পরে আপনাকে 3-4 মাস এক্সটেন্সিভ ফিজিওথেরাপি লাগবে, তাহলে পরে আমরা হচ্ছে এই কমপ্লিকেশনগুলো আপনি যে বললেন সাইড ইফেক্টগুলো আমরা মিনিমাইজ করে একটা প্রপার গুড রেজাল্ট এবং আউটকাম পেশেন্টকে দিতে পারবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য। আপনাকেও ধন্যবাদ ডক্টর বুশরা, আমার দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ, এবং দর্শকদের আসলে এই ধরনের প্রোগ্রাম থেকে যে প্রাপ্ত ইনফরমেশনগুলি এইগুলি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আর জন্য আসলে এই পেশেন্ট এডুকেশনগুলো আসলে খুব বেশি জরুরি। ধন্যবাদ আপনাদের টেলিভিশনকেও এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রামগুলো রোগীদের জন্য প্রচার করার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যেসব পরামর্শ দিলেন, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।